উত্তরাঞ্চলের কয়েক জেলায় মধ্যরাতে প্রলয়ঙ্কারী ঝড়, লন্ডভন্ড দিনাজপুর, রংপুর, নীলফামারী। বাড়িঘর তোরও ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। পটুয়াখালীর দুর্গত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, ঘটনাস্থলেই একজনের মৃত্যু, অপরজন গুরুতর দগ্ধ। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস লিকেজ। প্রত্যেকটা রুমই একদম গিঞ্জি গিঞ্জি অবস্থায়, এখানে ভেন্টিলেশনের তেমন একটা কোনো ব্যবস্থা নাই। হযবরল রাজধানীর গণপরিবহন ব্যবস্থা, ভাড়া নৈরাজ্য সহ নানা অভিযোগ যাত্রীদের। সেবা নিশ্চিতে ডিজিটালাইজেশনের পরামর্শ। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, আপনাদের অজুহাত। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। সবাইকে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গত রাত 1:30টার দিকে রংপুর, কুড়িগ্রামের একাংশ ও দিনাজপুরে ঝড় শুরু হয়। সময় বজ্রসহ বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। দিনাজপুর শহরের রাস্তায় গাছপালা উপড়ে গেছে। বালুয়াডাঙ্গা মোড় হয়ে গড়ে শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, সুইহারি, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। অনেক এলাকা বিদ্যুৎহীন। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ে লিচু ও আমের বাগানও তছনছ। পাকা ধান পড়েছে ক্ষতির মুখে। সড়ক থেকে গাছপালা সরানোর কাজ চলছে। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর তোরও ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। কারেন্টও ওই জন্য নাই। কারেন্ট ছাড়া তো আরো মুশকিল অবস্থা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হবেন। হেলিকপ্টার থেকেই দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে বিতরণ করবেন ত্রাণ সামগ্রী। শেখ কামাল ব্রিজ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ফিরবেন ঢাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন। মিথুন, কয়টা নাগাদ প্রধানমন্ত্রী কলাপাড়া পৌঁছাতে পারেন এবং দুর্গত এলাকায় সরকার প্রধানের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোয়ার, আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই গণভবন থেকে তিনি আসলে ঢাকা থেকে তিনি হেলিকপ্টার যোগে কলাপাড়ায় আসার কথাটা হচ্ছে কলাপাড়া না, তিনি আসলে ঢাকা থেকে রওনা হয়ে এই পটুয়াখালী এবং বরগুনার যেই ঘূর্ণিঝড় রিমাল দুর্গত এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকা, সেই এলাকাগুলো যেগুলো প্রত্যন্ত এলাকা, উপকূলীয় এলাকা, সেখানে তিনি হেলিকপ্টার যোগে গিয়ে সেগুলো সরাসরি পরিদর্শন করবেন। দেখে তিনি তারপরে চলে আসবেন আসলে এই সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে, যেখানে আসলে আয়োজন করা হয়েছে রিমালে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি জেলা প্রশাসনের আয়োজনে। এর মধ্যে আসলে আপনাকে একটি জিনিস উল্লেখ করি যে ঘূর্ণিঝড় রিমালে আসলে 13টি জেলার মোট 18 লাখ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দেশের, সেই অনুপাতে আসলে পটুয়াখালীতে সবচেয়ে ভয়াবহ এর আঘাত এনেছে। এখানকার প্রায় 350 ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে।
প্রায় 1800 বসত বাড়ি যেটি জরাজীর্ণ অবস্থা। মোট মিলিয়ে বলা যায় আসলে সব মিলিয়ে এখানকার ক্ষতিগ্রস্ত মানুষের পরিমাণ হচ্ছে 3.5 লাখের মতো, যেটি জেলা প্রশাসকের হিসাব যে 3.5 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্ত এলাকাটিকে আসলে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এখানে এসে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ তো করবেনই, প্লাস এই যে আজকে রিমালের ক্ষতিগ্রস্ত হওয়ার 4 দিনের মাথায় তিনি এই অঞ্চলে আসছেন, তিনি এখান থেকে হয়তো জানাবেন যে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের যেসব ব্যবস্থা সেগুলো তিনি ঘোষণা দিবেন বলে এখানকার স্থানীয়রা আশা করছেন। সোহার। মিথুন, ধন্যবাদ আপনাকে পটুয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্রে ঘোষণা করা হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 169 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে উপজেলার সদরে। নতুন করে প্লাবিত জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। জকিগঞ্জে অমরশীদ পয়েন্ট কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে সারি ও গোয়াইন নদীতে। যান চলাচল বন্ধ শালটিকর গোয়াইনঘাট রুটে। পরিস্থিতি বিবেচনায় সবাইকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হবে। খুব বেশি পানি বাড়ে, রাতকে বেশি বাড়িছে, এখন একটু কম হইলে এরপরেও নিরাপদ নাই। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার খমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর মানে বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে আরো তথ্য জানতে এই পর্যায়ে যেতে চাই সিলেটে। সেখানে আছে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। বিভিন্ন এলাকা তো ইতোমধ্যে প্লাবিত, শহরে জলাবদ্ধতার বর্তমানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। নাবিলা, আসলে শহরে এখন পর্যন্ত সেরকম জলাবদ্ধতা তৈরি হয়নি, কারণ শহরের পাশ দিয়ে বয়ে চলা যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পানি এখনো বিপদসীমার নিচেই রয়েছে, যে কারণে এখনো শহরে পানি প্রবেশ করেনি। কিন্তু শহরের বাইরের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে। আমরা এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলায় রয়েছে, এখানে একটি নদীর এর পাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু পানি সেখানে প্রবেশ করছে। যদিও এখানকার মানুষ যেটা বলে যে পাহাড়ি ঢল, এটা সাময়িক সময়ের জন্য তারা মূলত অভ্যস্তই থাকেন। এই সময়ে বছরে 2-3 বার এরকম পাহাড়ি ঢলের ঘটনা ঘটে এবং সেটা 2-1 দিন স্থায়ী হয়। কিন্তু এবার সেই সংখ্যা কিন্তু আরো বাড়ছে, কারণ ইতিমধ্যে 2 দিন অতিবাহিত হয়েছে এবং আগামী আরো 3 দিন যদি এরকম ভাবেই পাহাড়ি ঢল হতে থাকে তাহলে হয়তো ভোগান্তি এখানকার মানুষের বাড়বে। ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলা, আপনি যেটা বলছিলেন যে জৈন্তাপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, যেগুলোকে সাধারণত আশ্রয়কেন্দ্র হিসেবে রাখা হয়, সেই সকল আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে এবং সেই কারণেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে। ইতিমধ্যে জৈন্তাপুরে এসেছেন সিলেটের জেলা প্রশাসক, তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন, তারপর গণমাধ্যমের সাথে কথা বলবেন বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে। নাবিলা। রিপন, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রুদ্র রূপ ধারণ করেছে যমুনা নদী। হু হু করে বাড়ছে পানির উচ্চতা, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ভাঙন। সিরাজগঞ্জে শাহজাদপুর ও এনায়েতপুরের 1.5 কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। অবিলম্বে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রমত্তরূপে যমুনা নদী, তীব্র স্রোতের সাথে যোগ হয়েছে নদী ভাঙন। গেল 2 সপ্তাহে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। হুমকির মুখে নদী তীরবর্তী 1.5 কিলোমিটার এলাকার বাসাবাড়ি, বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন আমারে নিরুপায় কোনে যে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। বাড়িঘর ভাঙে দিতেছে, তাহলে এখন আমরা কি করব? আমরা কি করে খামো এখন?
যদিও নদী ভাঙন থেকে এসব এলাকা রক্ষায় 650 কোটি টাকা ব্যয়ে 2019 সালে ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয় সরকার। সিসি ব্লক দিয়ে নদী তীরে নির্মাণ করার কথা ছিল রক্ষা প্রকল্পটি। তবে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের সমন্বয়হীনতায় 6 বছরও সেই কাজ হয়নি। শুনলাম তো কহাক কোটিতে স্যাংশন হয়েছে একটাও তো পারে না খালি শুনি যে এত দেহের বাজেট কাম করতেছে না মনে করে এমন করে বস্তা নেই ও মুড়া ফালায় না। পানি উন্নয়ন বোর্ড জানায় আরও 1 বছর বৃদ্ধি হবে প্রকল্পের মেয়াদ। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে ভাঙন কবলিত এলাকা রক্ষার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিএনডি বাঁধের ভেতর জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। আমরা জানি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরকে একটু জানাবেন যে নারায়ণগঞ্জের কোন এলাকায় আপনি অবস্থান করছেন এবং সেখানকার মানুষজনের ভোগান্তি সম্পর্কে এবং পানিবন্দী তারা কখন থেকে সে বিষয়ে জানাবেন। আপনি জানেন যে ডিএনডি বাঁধের ভেতরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে 12 থেকে 14 ঘন্টা টানা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু পুরো ডিএনডি বাঁধ জুড়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে লালপুর, লালখা, লালবাজার সহ বিভিন্ন যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে পুলিশ লাইনের উল্টো একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু হয়তো রেমালের পর থেকে কিন্তু পানি দিতে চলে আসছে এবং ডিএনডি বাঁধের ভিতরে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে, কামগুলো চালু হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের যে খাল সেই খালগুলোর মধ্যে ময়লা আবর্জনা, পলিথিন এবং বিভিন্ন ভারী বস্তু বা খালে যেতে পারছে না, যে কারণে বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এই পানিগুলো কিন্তু এখানে জমাবদ্ধ হয়েছে এবং এই জলাবদ্ধতা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ফতুল্লা, লালপুর, লালখা এবং শাহীবাজার, ফতুল্লা, লালপুর, লালখা এবং শাহীবাজার সহ বিভিন্ন এলাকা স্বাভাবিকের তুলনায় কিন্তু নিচু এলাকা, যে কারণে কিন্তু এখানে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও বা আরো 3 থেকে 4 ফুট পানি জমে আছে। সেসব পানির কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন শিল্প কলকারখানার যে বজ্র মিশ্রিত পানি এবং দুর্গন্ধজনিত পানির কারণে মানুষের দুর্ভোগ আরো অনেকটা বেড়ে গিয়েছে। স্মিথ, ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, অপর একজন গুরুতর দগ্ধ। সকালের বাড্ডার 4 নম্বর ডিআইটি রোডের 3 তলা ভবনের নিচতলায় হয় বিস্ফোরণ। ফায়ার সার্ভিস জানায় সকাল 6:30 নাগাদ তারা পায় বিস্ফোরণের খবর। ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ এবং গুরুতর দগ্ধ আরেকজনকে উদ্ধার করেন তারা। জানান, নিহত সোলাইমান বাসার বিপরীতে থাকা একটি হোটেলে কাজ করছিলেন। বিস্ফোরণে ভবনের মূল ফটক উড়ে গিয়ে তার গায়ে পড়ে। ঘটনাস্থলে এসে মারা যায়। আহত শান্তা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনা। এই বাড়ির দরজা জানালা যা আছে সব রোডে পড়ে রয়েছে। এক ছেলে বলতেছে যে মামা আপনার বাসায় বিস্ফোরণ হয়েছে, মানে কি হয়েছে, গ্যাসের থেকে হলো না কি ওটা বলতে পারে না। তাই সাথে দেখতেছি যে আমাদের বেহাল দশা। এখানে গ্যাসের লাইন আছে, সোয়ারেজের লাইন আছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সার্বিক বিষয়গুলো আমরা তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে কোন গ্যাস থেকে এটা দুর্ঘটনাটা ঘটেছে। ধারণা যেটা আসলে কোনো গ্যাস এখানে আসলে কোনো ভেন্টিলেশনও ছিল না, গ্যাস থেকে হয়তো এটা বিস্ফোরণ হয়ে থাকতে পারে। এই মুহূর্তে বাড্ডায় ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আমাদেরকে একটু জানাবেন যে বিস্ফোরণের প্রকৃত যে ঘটনায় পেছনের কারণ এটা কি জানা গেছে যে কেন হয়েছে বিস্ফোরণ? এছাড়া এই বিষয়ে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি বলেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাবিলা,
এখন পর্যন্ত মানে তদন্ত কমিটির গঠন করার খবরটি আমরা পেয়েছি, তবে কারণ কিন্তু এখনও পরিষ্কারভাবে কিন্তু আমরা বলতে পারছি না যে কেন কি কারণে এই ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ, এখানে বাড্ডা থানার ওসি, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারাই এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা বলেছেন যে জমে থাকা গ্যাসের লিকেজ থেকে হয়তোবা এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এবং আমরা যারা গণমাধ্যম করি, বিশেষ করে আমি যেই রুমে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই রুমে আমি নিজেও দাঁড়াতে পারছিলাম না গ্যাসের গন্ধের কারণে, প্রকট গন্ধ, এবং সেটি টয়লেট থেকে সেই গন্ধটি আসছিল। এবং ধারণা করা হচ্ছে যে টয়লেট থেকে বা কোনো কারণে গ্যাসটি জমেছিল ওই রুমটিতে, এবং সেখান থেকে এই বিস্ফোরণ। একটু যদি বলি যে এখানে কিন্তু কাজ চলছিল, রাস্তায় সড়ক খোঁড়াখুড়ির কাজ, এবং সেই কাজ চলছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্যাসের যে সংযোগ, সেই সংযোগ লাইনে কাটা পড়েছে কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত করে আমরা বলতে পারছি না। তবে ভবনটির বিস্ফোরণে অনেক ক্ষতি হয়েছে। এই ভবন, তিনতলার এই ভবনটির প্রত্যেকটি রুমের দরজা, জানালা এবং ভিতরে যে আসবাবপত্র সব কিছু চুরমার হয়ে গেছে। এবং এখানকার যারা আছেন প্রত্যক্ষদর্শী, তারাও বলেছেন যে ঘটনার ভয়াবহতা। আমরা এর আগের সংবাদই দেখেছি যে আসলে পুরো রুম কিভাবে তছনছ হয়েছে, এবং এখন এখানে উৎসুক জনতার ভিড় আছে, সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে। বাড্ডা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ধন্যবাদ আপনাকে। রাজধানী ঢাকায় যাতায়াতের সহজ ও বহুল ব্যবহৃত পরিবহন বাস, কিন্তু সেটি নিয়েই রাজ্যের অভিযোগ। নগরীতে অনিয়ম করেই চলাফেরা করছে বাস, ভাড়ার নৈরাজ্য, ওয়েবিলির নামে বেশি টাকা আদায়, চলছে চেকার পদ্ধতিও। এই স্বেচ্ছাচারিতা বন্ধে সরকার টিকিটিং সিস্টেম চালু করলেও দেখেনি লাভের মুখ। গণপরিবহনের নানান অভিযোগ তুলে ধরেছেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। ব্যস্ত নগরী ঢাকা, এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে যাত্রী যাতায়াতের অন্যতম ভরসা এই বাস। কিন্তু এই গণপরিবহনই এখন গণভোগান্তি আর গণ অসন্তোষের কারণ। বাস্তব পরিস্থিতি দেখতে রাজধানীর মালিবাগ থেকে এমন একটি বাসের যাত্রী হলো যমুনার টিম। এখানে ফার্মগেট নামবো, 20 টাকার ভাড়া 30 টাকা নিয়ে গেছে। গাড়িতে উঠলেই 10 টাকা। এখন আমরা বাধ্য, না দিলে যাইলে যান, না যাইলে আপনারা নেমা যান গাড়ি থেকে। 40 লোকের মধ্যে আমি অপমান হইলাম, যার জন্য আমি 5 টাকার চিন্তা না করে টাকাটা দিলাম। তাদের ভাড়ার যে সিন্ডিকেট সব মিলাই দিলে মানে প্রত্যেকটা মানুষ তাদের কাছে জিম্মি। যাত্রাপথে হেলপার কন্ডাক্টরের সাথে লেগেই থাকে কথা কাটাকাটি, কখনো তা গড়ায় হাতাহাতিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরও আছে ভিন্ন যুক্তি। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, এটা আপনাদের অজুহাত। পাবলিক এত উঠে কেন? যেটা আমার গাড়ি ভরা, পুলিশ পারি, মুরব্বী বললো না তো, মুরব্বী ঠেললে কিভাবে উঠলো? যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে ভাড়ার নৈরাজ্য নিয়ে। ওয়েবিলের নামে বেশি টাকা আদায় ও চেকার পদ্ধতিও বন্ধ না হওয়া নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বন্ধ হয়নি ওয়েবিল? সরকার থেকে তো নিষেধ দিয়েছে, ঠিক আছে, এটা তো কোম্পানি চলতেছে শুধু মালিকের জন্য। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। ওবিল লইছে পারাপারি না, এদের ড্রাইভারের মালিকটা বেতন দেয়, আর ওবিল না থাকলে টার্গেট হয়, টার্গেট হইলে ড্রাইভাররা পারাপারি করে। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি 2022 সালে ওয়েবিল বন্ধের ঘোষণা দিয়েছিলেন। 2 বছর পার হলো, এখন পর্যন্ত ওয়েবিল প্রথা চালু রয়েছে। বাস শ্রমিকরা বলছেন, ওয়েবিল বন্ধ হলে সড়কে বাড়বে বিশৃঙ্খলা। অপরদিকে ওয়েবিলের নামে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে বাড়তি ভাড়া। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো পরিবহনগুলোতে চলছে চেকার পদ্ধতি। স্টপেজে বাস প্রতি 10 টাকা করে পায় চেকাররা। গাড়িতে কয়জন যাত্রী থাকে এটাই মূলত কাউন্টিং করা হয়। এই চেকের থেকে ওই চেকে নামবে, 10 টাকার বেশি স্টাফ তার থেকে ভাড়া নিতে পারবে না। এটা তো যাত্রীর কল্যাণ, মালিকের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, যার কারণে এটা করা হয়েছে। এদিকে সরকার টিকিটিং চালু করলেও নিয়ন্ত্রণে আসেনি ভাড়া নৈরাজ্য। শুরুতেই কেন পজ মেশিনটা বের করেননি? শুরুতে বাইর করে এটা তো আমরা ভাড়া তো মুখস্থ আপা, বুঝতো না? আপনি তো প্রথমেই বলেন। তাহলে 5 টাকা নিয়ে ওই লোকটার সাথে কেন আপনার বাদলো? ভাড়া যদি মুখস্থ হয়। ওনার হয়তো মুখস্থ না, এটাই আমার তো মুখস্থ ভাড়া। টিকিট কাটা মেশিন দিয়ে এখানে কুলাইতে পারবো না আপা। এ নিয়ে পরিবহন বিশেষজ্ঞ জানান, বাস মালিকদের মুনাফামুখিতার কারণেই টিকিটিং সিস্টেম ফেল করেছে। কিন্তু সেবা নিশ্চিত করতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। গণপরিবহনটা একটা দরদ দিয়ে পরিচালনা করতে হয়।
এটা সেবা খাত, সেক্ষেত্রে আসলে এটা টেকসই করার জন্য মনিটরিংটাই গুরুত্বপূর্ণ। 10% মুনাফা নিশ্চিত করেই কিন্তু ভাড়াটা নির্ধারণ হয়, এখানে লোকসানের কোনো সুযোগ নাই। তারপরে অতিরিক্ত ভাড়া কেন নিতে হবে? সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করার কথা থাকলেও মানছে না বাস মালিকরা। অপরদিকে ওয়েবিলের নামে বেশি ভাড়া নিচ্ছে জনগণের কাছ থেকে। কোনো কোনো বাসে পজ মেশিন থাকলেও নিচ্ছে নিজেদের মতোই ভাড়া। সব মিলিয়ে গণপরিবহনের কাছে জিম্মি, এমনটাই বলছে নগরবাসী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় ধাপে 87 উপজেলায় 38% ভোট কাস্ট হয়েছে, যা আরেকটু বাড়তে পারে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের বিদায়ী সচিব জাহাঙ্গীর আলম। বলেন, নিজ কাজে স্বচ্ছতার ঘাটতি ছিল না। নির্বাচন কমিশনে এক যৌথ ব্রিফিংয়ে বলেন সাবেক সচিব। এর আগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় জাহাঙ্গীর আলমকে, বরণ করা হয় নতুন সচিব শফিউল আজিমকে। তিনি বিমান বাংলাদেশের সচিব ছিলেন। ইসিতে কাজ শুরুর প্রথম দিন যৌথ ব্রিফিংয়ে শফিউল আজিম বলেন, মুক্ত সমাজে তথ্য প্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়। সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে এসে তিনি কৃতজ্ঞ। জনগণই সব ক্ষমতার উৎস উল্লেখ করেন নতুন সচিব। আমি এখানে সাংবিধানিক কাজ করে আবার যাচ্ছি সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটাকে আমরা বলে থাকি। সুতরাং এর মধ্যে তৃপ্তি অতৃপ্তির বিষয় আমার ব্যক্তিগতভাবে কিছু নেই। যেখানেই সরকার পদায়িত করবে সেখানে আমরা কাজ করতে অভ্যস্ত। চ্যালেঞ্জ নেওয়াটাই এইটাই আমাদের ট্রেনিং। কারণ নির্বাচন কমিশনের সাথে আমাদের সম্পর্ক আমাদের চাকরির শুরু থেকেই। আমি যখন এসিলেন হিসেবে কাজ করেছি, তখন নির্বাচন কর্মকর্তা হিসেবেও কাজ করেছি। আবার যখন আর তার উপরে ইউনো হিসেবে কাজ করেছি, তখন কিন্তু আমরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি।